তাহলে আজকে 2 নম্বর ক্লাস শুরু, 2 নম্বর না 7 নম্বর ক্লাস শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আজকে 7 নম্বর ক্লাস শুরু করা যাক। সবাই এদিকে খেয়াল করেন। এখানে প্রতিবার আপনারা নিউ ফাইল থেকে আর্টবোর্ড নেবেন, দেখবেন হচ্ছে এখানে রিসেন্ট কিছু ফাইল, মানে আপনি রিসেন্টলি যে কাজগুলো করেছেন আর্টবোর্ডের উপরে সেই আর্টবোর্ড সাইজ দেখাবে। তারপর এখানে একটা নাম দিয়ে নেবেন, জাস্ট আমি ক্লাস 7 দিয়ে দিলাম। এরপর আপনারা কাজ করবেন পিক্সেলে, পরিমাপের একক পিক্সেল। আর্টবোর্ড ওয়াইড নেবেন হচ্ছে 1200, তাহলে কাজের ক্ষেত্রে মানে ভালো হয়। আর কালার মোড RGBতে কাজ করবেন, ক্রিয়েট। এই হচ্ছে প্রসেস, প্রতিবার এইভাবে আর্টবোর্ড নেবেন। আচ্ছা, গতদিন আমি এই শেপ টুল পর্যন্ত দেখাইছিলাম, আর ব্রাশ টুল তো সেভাবে দেখানো হয়নি। আচ্ছা, তাহলে ব্রাশ টুলের কাজটা এখন দেখাই। ব্রাশ টুল দিয়ে যারা আর্টিস্ট তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এগুলো ট্যাবের মাধ্যমে করে, হাত দিয়ে ততটা নিখুঁতভাবে ডিজাইন করা যায় না। দেখায়, আগে ব্রাশ প্রিসেট করতে হবে। ব্রাশের আছে, প্যানেল আছে, প্যানেলটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে উইন্ডো থেকে এই যে ব্রাশেস, অথবা F5 প্রেস করলে ব্রাশ চলে আসবে। এই যে ব্রাশের প্রিসেট। তো আমি যদি ব্রাশে থাকা অবস্থায়, ব্রাশ টুলে থাকা অবস্থায় একটা ড্র্যাগ করি, দেখতে পাবেন আমার একটু আগে Ctrl Z দিয়ে ব্যাকে যায়, দেখেন ফিল কালারও ছিল হোয়াইট, আর স্টক কালার ছিল হচ্ছে ব্ল্যাক। কিন্তু যখন ব্রাশ দিয়ে আমি ড্র্যাগ করছি, আমার ফিল কালারটা নান হয়ে যাচ্ছে, শুধুমাত্র স্টক কালারটা থাকছে। তার মানে এটা হচ্ছে স্টক কালারে হয়। এটা পিটি বাড়ালে বুঝতে পারবেন, ইচ্ছা মতো এটা ড্র্যাগ করতে পারবেন। এ হচ্ছে ব্রাশ। আচ্ছা, ব্রাশের অনেক প্রিসেট থাকে, প্যানেলে দেখতে পাবেন, অথবা এখান থেকে বিভিন্ন ব্রাশ নিতে পারবেন। আর্টিস্ট ব্রাশ থেকে আমি ইঙ্ক ব্রাশ নিই, তাহলে বুঝতে পারবেন। তো আমি যে কোনো একটা ব্রাশের সিলেক্ট করলাম, প্যানেল থেকে ড্র্যাগ করলাম, এটা পিটি বাড়ালে বুঝতে পারবেন। এই যে আমাদের কাজের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অন্যান্যরা যারা হচ্ছে আর্টিস্ট আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আর এটা ট্যাবের মাধ্যমে খুব ভালো হয়। যারা আর্টিস্ট, মানে যারা সত্যিকার অর্থে হাত দিয়ে ছবি আঁকে, হ্যান্ড ড্র করে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করেন, এখন কেউ কম্পিউটারে দেখার দরকার নেই, এখানে দেখেন। এটা যখন এরকম দিচ্ছেন তখন আবার সিলেক্ট করে পিটি বাড়াতে পারবেন। এটা অত ভিজিবল তেমন একটা নাই। যেমন ইচ্ছা তেমনভাবে এটা আঁকা যাবে। এ হচ্ছে ব্রাশের কাজ। আচ্ছা, ব্রাশের অনেক প্রিসেট পাবেন, ডিফল্টভাবে কয়েকটা থাকবে, এইগুলো তেমন একটা ব্যবহার হয় না। এখান থেকে অনেক ধরনের প্রিসেট পেয়ে যাবেন, যেমন হচ্ছে ভেক্টর প্যাক। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, এই যে ভেক্টর প্যাক চলে আসলো। ব্রাশে গিয়ে এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুলে থাকা অবস্থায় এখানে প্যানেল থেকে একটা সিলেক্ট করে নিলাম, এই যে।
এখান থেকে আপনারা অনেক ভেক্টরের যে প্যানেল বার থেকে অনেক ধরনের প্রিসেট পেয়ে যাবেন, এগুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন। এখন আপনারা চাইলে নিজেরাও হচ্ছে ব্রাশ তৈরি করতে পারেন, ব্রাশের এই প্রিসেট তৈরি করতে পারেন। সেটা কিভাবে দেখেন, আচ্ছা আমি শেপ নেওয়াটাই ঠিক হবে, পেন টুল দিয়ে শেপ নিই। আমি পেন টুল দিয়ে এমন একটা কিছু তৈরি করলাম, আমি চাচ্ছি এরকম কিছু ব্রাশে হবে। তো এটা ধরে আমি যদি এখানে ছাড়ি এই জায়গা ব্রাশের প্যানেলে, তাহলে আমার সামনে একটা উইন্ডো আসলো। এখানে কি লেখা, আমি আর্ট বোর্ডে ক্লিক করব, আর্ট ব্রাশে ক্লিক করে ওকে দিব। এই যে এখানে একটা প্যানেল আসলো, আমি এরপর ওকে দিলাম। এই দেখেন আমার তৈরি করা এই ব্রাশটা এখানে সেট হয়ে গেল। এখন যদি আমি ব্রাশ টুলে যাই, থাকা অবস্থায় এটা সিলেক্ট করে রাখি এবং ড্র করি, তাহলে এই যে এটার মতোই ব্রাশ তৈরি হলো। এই যে আমি একটু আগে যেটা তৈরি করলাম ওরকমভাবে। এভাবে আপনারা নিজেরা ব্রাশের প্রিসেট তৈরি করতে পারেন। তো ব্রাশের এই কাজগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি যেটা বললাম ব্রাশ টুলের কাজ কিভাবে কি করতে হবে, প্রথমে ব্রাশ টুলে থাকা অবস্থায় বিপুলভাবে যদি আমরা ড্র করি, আচ্ছা এখানে পিটি অনেক বেশি মনে হচ্ছে, ব্রাশ টুল এটা নর্মালি যদি আমরা এটা সিলেক্ট রাখি, সেক্ষেত্রে ব্রাশ টুলে অবস্থায় গিয়ে ড্র করলে এরকম দেখাচ্ছে, তাই না? আচ্ছা এটা পিটি কম বেশির উপরে কিন্তু মোটা চিকন হবে বেশি কম বেশি। তো প্রথমে যে প্যানেলে এই ব্রাশটা বের করতে হলে F5 প্রেস করতে হবে, অথবা উইন্ডো থেকে ব্রাশেস এটাতে প্রেস করতে হবে, করলে এটা অন হবে। তো আমি এগুলো আগে ডিলিট করে দিই, বাম পাশে যেগুলো বিভ্রান্ত করছে। এই যে যদি আমি F5 প্রেস করি তাহলে ব্রাশটা অন হবে। আচ্ছা এরপরে যে কাজটা সেটা হচ্ছে ব্রাশ টুলে গিয়ে আমাদেরকে এই প্যানেল থেকে একটা ব্রাশ সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে পিটি একটু বাড়িয়ে দিই, পাস করে দিই, দিয়ে এবার ড্র করি, তাহলে ভিজিবল হচ্ছে। এটা হচ্ছে প্রথম কাজ, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা এরপরের কাজটা হচ্ছে এই ব্রাশের ভিতরে অনেক প্রিসেট থাকে, যেগুলো সবাই ডিফল্টভাবে এখানে থাকে না। তো এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে ব্রাশ অনেক প্রিসেট বের করতে পারছেন। এই যে তো এটা করতে পারছেন, এটা করে প্র্যাকটিস করবেন। দেখে আমি অন্য জায়গা থেকে আরও দেখি ইমেজ ব্রাশ, তো এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ সবগুলো বের করে প্র্যাকটিস করবেন। তো এগুলো কাজ হয়ে গেলে এখান থেকে ক্রস করে কেটে দেবেন। আচ্ছা এখন যেটা আপনাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেন টুল দিয়ে আপনারা স্ট্রোকে থাকলে ফিল কালারে কনভার্ট করে নেবেন, স্ট্রোকটা নান থাকবে আর হচ্ছে ফিল কালারটা এনেবল থাকবে। আচ্ছা এখন আমি একটা এরকম কিছু তৈরি করছি যেটা আমরা ব্রাশ হিসেবে ব্যবহার করব। তো এরকম কিছু একটা তৈরি করলাম। তো এটা এই ব্রাশের এর উপরে এসে ছেড়ে দিতে হবে, দেওয়ার পরে আর্ট ব্রাশে প্রেস করতে হবে, আর্ট ব্রাশ এই যে মাঝেরটা, তারপরে ওকে, এরপর এটা দেখাচ্ছে, এটার পরে ওকে দিতে হবে। আচ্ছা এই যে আমাদের এই প্রিসেটটা এখানে সেট হয়ে গেছে। এটা যদি আমি ডিলিটও করে দিই আর আমি যদি ব্রাশে গিয়ে এভাবে ড্র করি, সেক্ষেত্রে এটার মতো তৈরি হবে। তো এই হচ্ছে বিষয়, এই 3-4টা জিনিস আপনারা প্র্যাকটিস করেন। এটা 5 মিনিটের ভিতরে সবাই
ব্রাশ নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। আমরা ব্রাশ দেখলাম, এরপর ব্রাশের ভিতরে আরেকটা টুলস আছে, ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুল, এটা আমরা এতক্ষণ যে ব্রাশ টুলের কাজ করছিলাম ওইটা স্টোক কালারে কাজ হয়, আর এটা ফিল কালারে কাজ হয়। আমি দেখেন কিছু ড্র করলাম, এটা আমি সিলেক্ট করলে এটা ফিল কালারে আছে, তাই না? এই যে আবার এটা জয়েন হয়ে যায়, একটা আরেকটার সাথে জয়েন হয়ে যায়। আমি এই যে এখন যদি ব্লক নিই, একটা ধরলে সবগুলো ধরা হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে ব্লক টুলের কাজ। ইজি, একদম ইজি। এটা ধরার সাথে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। জাস্ট একটা পেন্সিল বা ব্রাশ নিয়ে ওটা আমরা ড্র করছি, এই। আর এর কোনো প্রিসেট নেওয়া যায় না। এই প্রিসেট বলতে যে প্যানেল থেকে আমরা বিভিন্ন স্টাইল ধরছিলাম, এই কায়দায় কোনো স্টাইল নেওয়া যাচ্ছে না। নেওয়ার পরে হবে, এটা ধরার পরে আমি কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো। তাছাড়া আগে থেকে ড্র করবেন আর হয়ে যাবে, ওরকম কিছু হবে না। আর এটা আসলে বাজে দেখায় ওইভাবে সিলেক্ট করলে। ব্রাশ টুলটাই হচ্ছে এই ধরনের কিছু নিয়ে ড্র করার জন্য, কিন্তু এভাবে হবে না। এই ব্লক টুলটা হচ্ছে জাস্ট রাফ ড্র করার জন্য, আর এটার কোনো প্রিসেট হয় না, এটা ফিল কালারে হয়। আচ্ছা, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শার্পার টুল। শার্পার টুলটা একদম সমান দাগ টানে। আমি যদি একটু বাঁকা করতে যাই, সেটা একদম সোজা হয়ে যাবে। একটু বাঁকা করতে যাব, সেই বেশি কর্নার করলে সেই দাগটা নিবে না, একদম সমান দাগ নিবে। হালকা বাঁকা হলে নিবে, কিন্তু বেশি বাঁকা হলে নিবে না। এই হচ্ছে শার্পার টুলের কাজ। আচ্ছা, এটা ফিল কালারও থাকছে, স্ট্রোক কালারও থাকছে। আমি ফিল কালারটা নান করে দিচ্ছি, করে এটা যদি আমি স্ট্রোক বাড়াই সেক্ষেত্রে কাজ করতে পারবো। তো এই হচ্ছে এই টুলের কাজ। ভালো করে খেয়াল করেন, আমি শার্পার টুলে থাকলাম, এই অবস্থায় একদম সমান দাগ নিতে পারবো। তাছাড়া একটু বাঁকা হলে এই দাগ নিবে না। আচ্ছা, আরেকটা বিষয়, চার কোণা মতো করতে গেলে এটা একদম চার কোণা করে দেবে। বৃত্ত নিতে গেলে একদম বৃত্ত তৈরি করে দেবে। বুঝতে পারছেন বিষয়টা কেমন? আচ্ছা, এরপরে পেন্সিল টুল দিয়ে আঁকা বাঁকা দাগ নিতে পারবেন। আচ্ছা, পেন্সিল টুলের কাজ দেখানোর মতো কিছু নেই। এখন পেন্সিল টুলের পরে আছে স্মুথ টুল। খেয়াল করেন, পেন্সিল টুলের পরে আছে স্মুথ টুল। এটা বেশি ব্যবহার হয়। আমাদের দাগগুলো যখন একটু আঁকা বাঁকা হয়, আমাদের স্মুথ করার প্রয়োজন হয়। তো এই স্মুথ করার জন্য স্মুথ টুলটা, এই যে এখানে একটু বাঁকা মতো আছে, দেখেন, খেয়াল করেন, আমি এখানে ড্র্যাগ করলাম, এটা সমান হয়ে যাচ্ছে, তাই না? এই হচ্ছে স্মুথ টুলের কাজ। আচ্ছা, তারপরে আছে পাথ ইরেজার। আমরা পাথ চাইলে ইরেজ করতে পারি, আর অবশ্যই সেটা সিলেক্ট থাকা লাগবে, সিলেক্টেড অবস্থায়। ধরেন এটা সিলেক্ট আছে, আমি চাচ্ছি যে পাথ ইরেজার টুলে থাকা অবস্থায় আমি পাথ ইরেজার। আচ্ছা, একটা ড্র করলে হবে না, এইভাবে দুইটা ড্র করতে হবে। অনেক সময় বাঁক কাজ করে না। পেন্সিল টুল দিয়ে আমি যদি কিছু ড্র করি, পাথ ইরেজার টুল, এগুলো তেমন একটা আমাদের ব্যবহার হয় না, অনেক সময় কাজ হচ্ছে না। একটু আগে কাজ করছিল, এখন কাজ করছে না। আচ্ছা, এইগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মুথ টুল। এটা স্মুথ টুল দিয়ে আমরা এই যেগুলো একটু কর্নার মতো থাকে, এগুলো সমান করে দিই।
এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় এইগুলোর ভিতরে। আর এটা আছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা কেমন, যে আমি যদি দুইটা দাগ নিই পেন্সিল টুল দিয়ে, পেন্সিল টুলটাও মোটামুটি ব্যবহার হয় পেন টুলের মতোই। তো এই দুইটার রাইট বাটন, এই রাইট, এটা কি বলে, ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা দিয়ে এই দুই মাথা যদি ধরা হয়, ধরার পরে আমরা যদি পেন্সিল টুলের ভিতরে জয়েন টুলে যাই আর এটা আমি জয়েন করে দিই, তাহলে এটা জয়েন হয়ে যাবে, দুইটা এক হয়ে যাবে। আসলে এইগুলো অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো আমাদের প্রয়োজন হয় না। তারপরেও সবাই কাজগুলো জেনে রাখা ভালো, এই জন্য সবগুলোর কাজ জেনে নেবেন। এটা সবাই একটু প্র্যাকটিস করেন। আবার একবার দেখাই দিই, দেখেন শার্পার টুল হচ্ছে সমান দাগ তৈরি করে, অথবা ত্রিভুজ অথবা চতুর্ভুজ এগুলো তৈরি করে। এরপর পেন্সিল টুল, পেন্সিল টুলটা বেশি গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা ড্র করি। এটা পেন টুলের মতোই, পেন টুলে তো একটার পর একটা ক্লিক করতে হয়, কিন্তু এটা ফ্রি, এটা এদিক সেদিক যেখানে ইচ্ছা সেখানে টান দিতে পারছি আমরা। আর স্মুথ টুল দিয়ে এগুলো স্মুথ করে কর্নারগুলো। এরপর পাথ ইরেজার, এই পাথ ইরেজারের কাজ হচ্ছে না, এই যে হচ্ছে এবার ঘিজাতে হচ্ছে, তাহলে কাজ হচ্ছে। যাক, এটা অতটা গুরুত্বপূর্ণ না, সবাই এইগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখেন। এর ভিতরে স্মুথ টুলটা বেশি গুরুত্বপূর্ণ, আর পেন্সিল টুলটা সেকেন্ড আর থার্ড, এই দুইটা। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন, এই পেন্সিল টুলে আমি গেলাম প্রথমে। পেন্সিল টুলের উপর যদি আমি ডাবল ক্লিক করি, মানে এই টুলের উপরে ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসছে, তাই না? এখানে এটা কি লেখা, ফিডেলিটি, এটা স্মুথ রয়েছে। এটা যদি আমরা কমাই দিই বা অথবা মাঝামাঝি রাখি, তাহলে কি হবে দেখেন। আবার একটু কমায় দেখি, একদম কমায় দেখি, মানে স্মুথ হচ্ছে না, পাত অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের মাউস দিয়ে যেভাবে দাগ টানা হচ্ছে ঠিক সেভাবেই শেপটা তৈরি হচ্ছে, স্মুথ হচ্ছে না, এটা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা ডাবল ক্লিক করে কম বেশি করে নিতে পারি। এই যে আমরা যদি পুরোপুরি স্মুথ করে দিই, সেক্ষেত্রে আমাদের মাউসের দাগ যতই হোক, এটা একটা স্মুথ শেপ তৈরি করবে। অবশ্যই বাঁকা বাঁকা করলে বাঁকা হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, একইভাবে আমরা যদি পেন্সিল টুলে কিছু দাগাই, দাগানোর পরে আমরা স্মুথ টুলে যাই। আচ্ছা, স্মুথ টুলের কাজ কিভাবে করবেন? অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। ওই যেটা স্মুথ করবেন সেটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর স্মুথ টুলে গিয়ে এভাবে স্মুথ করতে পারবেন। এখন এই স্মুথের লেভেলটা আপনি কম বেশি করতে পারবেন। এখানে স্মুথ টুলের উপর ডাবল ক্লিক করলে এই যে কম বেশি করতে পারবেন। ফিডেলিটি, এটা কম বেশি করতে পারবেন। ওকে, আর এটা কাজ করে মনে করেন এক পাশ থেকে ধরে এইভাবে করবেন, তাহলে এটা কাজ ভালোভাবে করবে। আচ্ছা, এটার কাজ আশা করি সবাই বুঝতে পেরেছেন। সহজ কাজ, ওটা অত গুরুত্বপূর্ণ না। এখানে শুধু স্মুথ টুলটাই গুরুত্বপূর্ণ, যেটা কিনা বোঝা একদমই ইজি। এটা দেখেন, পেন্সিল টুল বা যে কোনো একটা পাত অথবা পেন টুল দিয়েও যদি আমি কিছু আঁকাই, সেটাও আমরা চাইলে সোজা করতে পারবো। এই যে এটা পেন টুল দিয়ে করলাম, করে স্মুথ টুলে গিয়ে আমরা এটা কম বেশি সোজা বাঁকা করতে পারছি। তো এই হচ্ছে স্মুথ টুলের কাজ। এটা খুবই ইজি কাজ। প্রথমে সিলেক্ট করে নেবেন, নিয়ে স্মুথ দিয়ে ড্র্যাগ করলে ওটা সোজা হবে। তো এটার জন্য আহামরি বেশি সময় দেওয়া লাগবে না।
আচ্ছা, এরপরে টুলসটা আমরা দেখবো এখন ইরেজার টুল। ইরেজার টুলের আগে আমি যে কোনো একটা শেপ নিব, শেপটা অবশ্যই ফিল কালারে থাকতে হবে। আমি প্রথমে দেখেন ড্র করলাম, এটা ছিল হচ্ছে স্টোক কালারে, তো আমি এটা ফিল কালারে কনভার্ট করে নিলাম। তো এখন আমরা যদি ইরেজার টুলে যাই, ইরেজারের এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি যেখানেই ড্র করবেন সেটাই ইরেজ হয়ে যাবে। তো এটা আপনারা এটার আকার কম বেশি করবেন হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ কিবোর্ডে দেখেন, এটা আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হচ্ছে আর থার্ড ব্র্যাকেট ওপেন দিলে ছোট হচ্ছে। এভাবে কম বেশি করে নিতে পারবেন। খুঁজে পেয়েছেন কি সবাই? হ্যাঁ, কিবোর্ড দিয়ে এইদিকে খেয়াল করেন, এই যে এন্টারের পাশে, আচ্ছা এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখানো যাবে কি? হ্যাঁ, এবার দেখেন খেয়াল করেন, এই যে এটা এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট ওপেন দিলে ছোট হবে, এই যে এটা, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যে কোনো শেপের উপরে, এটা স্ট্রোকের উপরেও কাজ করে, কিন্তু স্ট্রোকের উপরে ক্লোজ হয় না। আমি খেয়াল করেন সবাই, এটা আমি যদি স্ট্রোকে কনভার্ট করি, এটা একটু পিটি বাড়াই নি আপনাদের বোঝার স্বার্থে। এখন যদি আমি ইরেজার টুলে যাই, খেয়াল করেন দুইটা হয়ে গেছে, তাই না? এবার চারটা হয়ে গেল। তো এভাবে কেউ সেভাবে ইউজ করে না। আমি এই যে স্ট্রোকের উপরে দেখালাম, এভাবে আমরা কাজ করে, এটা বেশিরভাগ কাজ করি আমরা শেপের উপরে, ফিল কালারের উপরে, এই আর কি। আচ্ছা আচ্ছা, ইরেজার টুলের ভিতরে কি আছে এবার? সিজার টুল। সিজার টুলটা একটু খেয়াল করেন সবাই। আমি একটা শেপ নিলাম, এরপর একটা দাগ নিলাম, স্ট্রোক, এটা স্ট্রোকে কনভার্ট করি। একটু মোটা করি, খেয়াল করেন একটা শেপ রয়েছে, এটা ফিল কালারে, আর একটা স্ট্রোক দাগ রয়েছে, এই দাগটা হচ্ছে স্ট্রোকে আছে। তো আমি প্রথমে এই শেপটার উপরে যদি আমি সিজার টুল দিয়ে কিছু করতে যাই, দেখেন বলছে যে প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট অফ দ্য পাথ। তো ও বলতে চাচ্ছে যে এই যে দাগ রয়েছে না, পাথ, এই পাতের উপরে কাজ করবে, এটা এই পাতের উপরে। তো আমি এই পাতের উপরে দুই জায়গা সিলেক্ট করে এটা আলাদা করে ফেললাম, এই হচ্ছে এর কাজ। আচ্ছা, এই সিজার টুলটা আমরা সাধারণত এই স্ট্রোকের উপরে বেশি ব্যবহার করি। এই যে সিজার টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করলাম, এটা দুইটা আলাদা আলাদা হয়ে গেল, এই হচ্ছে সিজার টুলের কাজ। আচ্ছা, এরপরে আছে নাইফ, মানে ছুরি, নাইফ টুল। তো এটাতে এভাবে ড্র করলে এটা আলাদা আলাদা কেটে কেটে যাবে, এই দেখেন, এই হচ্ছে নাইফ টুলের কাজ। আচ্ছা, নাইফ টুলটা অনেক বাঁকা 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 হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এটার স্মুথনেস মানে কম রয়েছে, না হচ্ছে না, এটা আসলে আমার মাউস ধরার জন্য এই হচ্ছে। ভালোভাবে খেয়াল করেন, এই তিনটা টুল একদমই ইজি দেখানোর মতো, শুধু এই ইরেজার টুলটার এই ছোট বড় করা এই বিষয়টা দেখানোর বিষয় ছিল, তাছাড়া এ তো একদমই ইজি বিষয় যে এটা টান দিলে এটা কেটে যাবে। ও আরেকটা বিষয়, এটা কাটার আরেকটা বিষয় একটু খেয়াল করেন ভালোভাবে। আমি যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করলে এইভাবে ড্র করলে এটা সমানভাবে কাটবে, খেয়াল করছেন? অল্টার প্রেস করলে এটা সমানভাবে কাটবে, আর এমনিতে এভাবে ইচ্ছা মতো কাটতে পারবেন, আর এইভাবে সমানভাবে কাটবে।
তো এটা সবাই প্র্যাকটিস করেন। কি কি প্র্যাকটিস করবেন খেয়াল করেন। প্রথমে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পরে প্রথমে এই যে এই ইরেজার টুলে গিয়ে এভাবে ড্র করবেন। এটা কম বেশি করবেন হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দিয়ে। এর যে বাবলটা রয়েছে বা বৃত্তটা রয়েছে এটা ছোট বড় করবেন। এরপরের বিষয়টা হচ্ছে অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে এইভাবে ড্র করে এটা সমানভাবে কাটা প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে সিজার টুল দিয়ে এইভাবে এই পাতের উপরে ক্লিক করে আলাদা করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে সিজার টুলের কাজ হচ্ছে স্ট্রোকের উপরে, স্ট্রোক বা পাতের উপরে। তো এই পাতটা স্ট্রোক একটু বাড়ায় নেবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় সিজার টুল দিয়ে এভাবে ক্লিক করে আলাদা করবেন। আচ্ছা, তারপরে কি আসছে নাইফ টুল, নাইফ টুল দিয়ে এভাবে যা করবেন সেভাবে কেটে যাবে। এই হচ্ছে বিষয়। তো এই তিনটা টুলের কাজ সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। ইজি, সব ইজি, শুধু প্র্যাকটিস করার প্রয়োজন। আচ্ছা, এটা তো একদম ইজি টুল, এত সময় নিলে হবে না। যদি হয়ে থাকে তাহলে আমি পরের কাজটা দেখাই, সবাই একটু খেয়াল করেন। এই তিনটা টুলের কাজ সবার হয়ে গিয়েছে কি? হ্যাঁ, তিন নম্বরের সমস্যা। এই যে প্রথমে দেখাই, একটা শেপ নিতে হবে, এর ফিল কালার থাকতে হবে, স্ট্রোক কালার থাকলে হবে না। এখন আমি নাইফ টুলে গেলাম, গিয়ে আমি এভাবে ড্র করলাম। এটা কি হলো? এটা কেটে কেটে গেল। নাইফ টুল মানে ছুরি, ছুরি দিয়ে কেটে কেটে ফেললাম। এরপর আমি সিলেকশন টুলে গেলাম, গিয়ে যদি আমি এভাবে সরাই, এটা তো সবই সিলেক্ট রয়েছে, সবই সরবে। আমার আগে ফাঁকা জায়গায় ক্লিক করে আনসিলেক্ট করে নিতে হবে, এরপর যে কোনোটা সিলেক্ট করে এটা সরাতে হবে। এই হচ্ছে বিষয়, একদম ইজি বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে সিলেক্ট থাকে, তিনটায় সিলেক্ট থাকে, এই জন্য বোঝা যায় না সরছে কি সরছে না। আচ্ছা, এরপরে আসছে রোটেট বা রিফ্লেক্ট টুল। রোটেট টুল আর রিফ্লেক্ট টুল, দুইটা টুল একসাথে আছে। এটা একটা মজার টুল, এটার কাজ দেখাই, সবাই ভালোভাবে খেয়াল করেন। এটা একটু কঠিন আছে, জটিল আছে। রোটেট টুল মানে, রোটেট মানে কি? ঘোরাবে, তাই না? আচ্ছা, আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে একটু সৌন্দর্যের জন্য এটার কর্নারগুলো রাউন্ড করলাম, করে আমি রোটেট টুলে ক্লিক করলাম। বলে দেখেন, খেয়াল করেন এই মাঝে মাঝে একটা কিছু একটা তৈরি হয়েছে, এটা একটু লাইট গ্রিন টাইপের। তো এটা আমি ইচ্ছা মতো সেন্টার করতে পারবো। এটা সেন্টার হয়। হ্যাঁ, এটা আমি এটা অল্টার প্রেস করলে মাউসের কার্সরের নিচে 3-4টা দাগ আসছে, খেয়াল করছেন? অল্টার প্রেস করে আমি যেখানে প্রেস করব সেখানে এই ফোঁটা, এই বিন্দুটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। এটা আমার কাছে একটা চাচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই না? আমরা চাইলে, আচ্ছা, যেহেতু একটা জিনিস তৈরি করছি তাহলে সুন্দর করেই করি। একটা পলিগোনাল টুল নিয়ে আমি অ্যারো চিহ্ন প্রেস করে একটা ত্রিভুজ তৈরি করলাম। কন্ট্রোল জেড, শিফট প্রেস করলাম। শিফট প্রেস করলে এটার রেশিও ঠিক থাকলো। এই বৃত্ত, এই ত্রিভুজটা আমি লম্বা করলাম, করে আমি এই দুই মাথা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। কিভাবে দেখছেন? এভাবে। তারপরে এটা রোটেট করে দিলাম। ধরেন একটা ফুলের পাপড়ি তৈরি করলাম। আপনারা এটা তৈরি করতে পারবেন না ইজিলি? সবাই পারবেন আশা করি। আমি আর একটু ছোট করি, রোটেট টুলের কাজ দেখাচ্ছি, খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা আশা করি সবাই তৈরি করতে পারবেন। এরপর রোটেট টুলে থাকা অবস্থায় আমি এখানে এই যে এই সেন্টারে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, করাতে আমার সামনে একটা উইন্ডো আসলো। তো আমরা জানি এখানে একটা ডিগ্রি বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো সেটা একটা পারমিশন চাচ্ছে। আমি এই ফুলের পাপড়ি কয়টা তৈরি করব? কেউ একজন বলেন, কয়টা পাপড়ি তৈরি করব? 10টা। তাহলে 360, ক্যালকুলেটর বের করি। 360, আমরা জানি একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, ভাগ 10।
তাহলে 36 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে আমি 36 ডিগ্রি দিলাম, দিয়ে এখানে কপি দিব। কপি দিলে কি হবে দেখেন, এই যে এটা তৈরি হলো, কপি একটা তৈরি হলো। এবার কন্ট্রোল ডি প্রেস করব, একইভাবে হতে থাকবে। কন্ট্রোল ডির কাজ দেখেছেন না? তো এইভাবে এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি প্রথম থেকে। পলিগোনাল টুলে গেলাম, একটা এটা 5টা কোণা থাকতে পারে। এই অবস্থায় কোণা আমি 3টা করে নিচ্ছি। কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো চিহ্ন, এরপর শিফট প্রেস করব, এতে করে এটা সমানে থাকবে। এই অবস্থায় রাখলাম। রাখার পরে আমি সিলেকশন টুলে গেলাম। খেয়াল করেন, একদম ইজি বিষয়। সিলেকশন টুলে গিয়ে অল্টার প্রেস করে, অথবা যে কোনোভাবে এটা একটু অল্টার প্রেস করে এটা আর কি চিকুন করলাম। এরপর আমি এটা ঘুরে এই অবস্থায় রাখলাম। এটা তো সবাই পারছেন, ইজি বিষয়। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই 2টা মাথা ধরলাম, ধরে এর কর্নারটা রাউন্ড করে নিলাম। তো এটা রোটেট টুলে গেলাম, গিয়ে এই যে এটা আমার এখানে আনতে হবে। কীভাবে? অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে ওখানে চলে আসবে। এখন 36 ডিগ্রি অ্যাঙ্গেল কপি দিলাম। এখন কোথাও সিলেক্ট না করে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে একদম সমানে এদের ভিতরে যে দূরত্ব, এটা সবগুলো সমান থাকবে। আর এখানে 10টা পাপড়ি তৈরি হয়েছে। খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা সবাই করে দেখান। যেটা বেঁধে যায় সেখানেই অস্বস্তি ফিল হয়। আচ্ছা, কে পেরেছেন এই বিষয়? এটা কে পেরেছেন? হয়েছে না? হয়েছে সব? হয়নি? কার আপনার হয়নি? ভাই, আপনাদের হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আরেকবার দেখাই, ভালো করে খেয়াল করেন। প্রথমে আমাদের কালারটা দেখতে হবে ফিল কালারে আছে কিনা, আর স্টক কালারটা নান আছে কিনা। এরপর আমরা একটা ত্রিভুজ তৈরি করব। এটা পলিগোনাল টুল থেকে যখন আমরা এইভাবে ড্র করব, হয়তো এভাবে অনেকগুলো থাকবে, আমরা ডাউন অ্যারো চিহ্ন ক্লিক করে 3টা বাহু করব, তারপরে শিফট প্রেস করব। শিফট কেন প্রেস করলাম? যাতে এটা সমান্তরালে থাকে। এরপর এটা একটু তীক্ষ্ণ করে নিলাম সৌন্দর্যের জন্য। তো এরপর আমি এটা রোটেট করে নিলাম। রোটেট করে 2 মাথাটা আমি রাউন্ড করব। কিভাবে? এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে 2টা মাথা ধরে এইভাবে রাউন্ড হলো। এটা তো সবাই পারছেন নাকি? এটাতে কারো সমস্যা আছে কি? আচ্ছা, সমস্যা থাকলে তখনই বলবেন, আমি তখনই সলভ করে দেব। সমস্যা নিয়ে কেউ এগোবেন না। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে এটা রোটেট করব, তাহলে কিভাবে সেটা? আর এবার রোটেট টুলে গেলাম, অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্টেড থাকা অবস্থায় রোটেট টুলে গেলাম, সিলেক্টেড থাকা অবস্থায় রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এর মাথায় ক্লিক করলাম। কত ডিগ্রি? 36 ডিগ্রি। আমি ডিগ্রি চাইলে যদি একটু চেঞ্জ করি, যদি 30 ডিগ্রি দিই, তাহলে এটা মিলবে না, মানে লাস্টে গিয়ে কম বেশি হয়ে যাবে। এই যে কপি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম, অন্য কোনো জায়গায় ক্লিক না করে। দেখছেন 30 ডিগ্রি দেওয়াতে এটার মধ্যে দূরত্ব একটু কম বেশি হয়ে গিয়েছে। এটা হবে, এটা হিসেব করে দিতে হবে। তো এটা দেখেন, যারা পারছিলেন না এখনই করেন, ঠিক করেন। আচ্ছা, এটা তো সবার ক্লিয়ার, তাই না? সবার ক্লিয়ার না? এটা কার সমস্যা আছে? কারোর সমস্যা নেই, কেউ কথা বলে না, চুপ থাকে সব, ঠিক আছে? আচ্ছা, রোটেট টুলের পরে আছে রিফ্লেক্ট টুল।
খেয়াল করেন সবাই, রিফ্লেক্ট টুল দেখার জন্য আমি ইসে যাই, এই যে শার্পার টুল দিয়েই তো আমরা ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে পারি। তো আমি একটা ত্রিভুজ আঁকি। সমান করে বানাবো। আচ্ছা, একটা ত্রিভুজ নিলাম আমি। নেওয়ার পরে রিফ্লেক্ট টুলের কাজ দেখবো। এই দেখেন রোটেট টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করে এই যে রিফ্লেক্ট টুলটা পেয়ে যাচ্ছেন। এটা থাকা অবস্থায় আমি যদি এখানে একটা ক্লিক করি, অল্টার প্রেস করে, এরপরে আমার সামনে একটা প্যানেল আসছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। এখান থেকে আমি যদি এভাবে মাউসের কার্সরের যে হচ্ছে স্ক্রলটা আছে ওইটা ঘোরাই, ওইটার সাপেক্ষে একটু আগে যে অল্টার প্রেস করে যে সেন্টারটা করলাম ওইটার সাপেক্ষে এটা ঘুরবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। তাই এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবুও দেখানো দরকার, তাই দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা আমরা চাইলে কপি নিতে পারি। আবার খেয়াল করেন, আমি যদি এরকম একটাই পাই, এবার রিফ্লেক্ট টুলে গিয়ে অল্টার প্রেস করে যেখানে ক্লিক করবো ওইটার সাপেক্ষে এটা ঘুরবে। এটা ক্লিক করে আমি যদি ঘোরাই, আমি একবারে 90 ডিগ্রি দিলাম। এই যে এটা 90 ডিগ্রি দেওয়াতে ডানে চলে গেল। এটা যদি কপি নিই তাহলে দুইটা হবে, এই পাশে একটা ছিল এটাও থাকবে, আবার ডান সাইডে এটা তৈরি হবে। আর ওকে দিলে জাস্ট এই পাশে হয়ে যাবে। আমি কপি নিয়ে দেখাচ্ছি, দেখেন দুইটা তৈরি হয়েছে, এটা ছিল তারপরে এটা কপি হয়েছে। তো এই রিফ্লেক্ট টুল অতটা গুরুত্বপূর্ণ না, আমরা এটা রিফ্লেক্ট করি অন্যভাবে। যেমন কন্ট্রোল জেড দিয়ে এটা ফিরে নিয়ে আসি, দেখেন এই রিফ্লেক্ট করি এভাবে, রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এভাবে আমরা রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট টুলটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও শেখার দরকার, জানার দরকার, তাই জেনে নিলাম, ঠিক আছে? রিফ্লেক্ট টুলটা তো ইজি, সবাই বুঝতে পারছেন না? বোঝানোর জন্য আপনারা কাজের জন্য একটা শেপ নেবেন, চতুর্ভুজ নেবেন, নেওয়ার পরে দুইটা কর্নার সিলেক্ট করবেন, করে এভাবে ড্র্যাগ করবেন যাতে বোঝা যায় আসলে কোন দিকে রিফ্লেক্টটা হচ্ছে। এরপরে রিফ্লেক্ট টুলে যাবেন, অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, করে কপি দিবেন, তাহলে দুইটা তৈরি হবে, একটা রিফ্লেক্ট তৈরি হবে। আর ওকে দিলে একটা জাস্ট বামের থেকে ডানে ঘুরে যাবে। তো এটা সবাই একটু দেখেন, এই রিফ্লেক্ট করাটা সবাই একটু দেখেন। আচ্ছা, এবার দেখেন এই শেয়ার টুলের কাজটা দেখেন সবাই একটু। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, শেয়ার টুলে গেলাম, আচ্ছা এখানে একটা ছোট একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে মাউসের কার্সর রাখলে লেখা আসছে যে সেন্টার। তো এটার সাপেক্ষে এটা যেহেতু স্কেল টুল, এটা কি বলছে, রিসাইজ অবজেক্ট অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট। এর একটা পয়েন্ট সিলেক্ট করে এটা কম বেশি করা যাবে। এটা একটা তো আছে, এটা আরেকটা তৈরি হচ্ছে, এভাবে ড্র্যাগ করছি, এটা বড় হচ্ছে, ড্র্যাগ করছি বড় হচ্ছে, আবার এইদিকে ড্র করলে ছোট হচ্ছে। এটা কম বেশি ছোট বড় করা যাবে। এগুলো আসলে অতটা আমরা ইউজ করি না, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও এটার কাজ আমাদের বুঝে নেওয়া উচিত। দেখেন ভালোভাবে খেয়াল করেন, আমি যদি স্কেল টুলে যাই, আমি এভাবে ড্র করব, ছোট বড় হবে, আবার কম বেশি যে কোনোভাবে
ফ্রিলি এটা কম বেশি হচ্ছে, তো এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপরে আরেকটা টুলস দেখি এর ভিতরে, রাইট বাটন ক্লিক করে, এটা হচ্ছে শেয়ার টুল। এটা ওই হালকা হালকা রোটেট হচ্ছে, এটা অস্ট্রেলিয়া একটা টুল, ভালো লাগে না। আর এটা কি রিশেপ টুল, এটা টুলের কাজ জানি না, এটা অত ইউজফুল না, এটা আমাদের কাজে লাগে না, আমরা যে কাজ করি এই কাজের জন্য এগুলো কাজে লাগে না। আচ্ছা, তারপরে টুলসটা দেখি, এটা মজার একটা টুলস, খেয়াল করেন, এই যে এটা উইথ টুল, এটা তো ইসের উপরে কাজ করে, স্ট্রোকের উপরে। একটা শেপ, একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক হয়নি, এটা ফিল কালারে আছে, স্ট্রোকে কনভার্ট করলাম, এই দেখেন এটা হচ্ছে একটা স্ট্রোক, ফিল কালার না, ফিল কালার নান আছে। তো আমি উইথ টুলে গেলাম, একটা বিন্দু ধরলাম, ছোট বড় করতে পারছি, তাই না? এই যে এর ভিতরে যে পাত রয়েছে, এই পাতের উপরে ক্লিক করে এটা আর কি তৈরি করা যাবে। তো এটা সবাই একটু চেষ্টা করেন, এটা খুব মজার একটা টুলস, এটা দরকার হয় আমাদের কাজের ক্ষেত্রে। এই উইথ টুলটা দরকার, এই শেয়ার টুল দরকার নেই, স্কেল টুল, শেয়ার টুল এগুলো গুরুত্বপূর্ণ না। এটা স্ট্রোকের উপর কাজ হয়। স্ট্রোকটা একটু মোটা করে নেবেন, নিয়ে এটা কাজ করবেন। ক্লিয়ার এই বিষয়টা সবার? নাইম, ওই বিষয়টাতে এতক্ষণ লাগার কথা না। না না, এখন দেখানো যাবে না, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। না, তোমার জন্যই আমি এখানে অন্যদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এই উইথ টুলের ভিতরে আরও অনেকগুলো টুলস রয়েছে, রাইট বাটন ক্লিক করলে এগুলো দেখতে পাবেন। তো এই যে এটা দেখি, এটা ওয়ার্ক টুল, এটা এরকম, এটা শেপের উপরে কাজ করে এরকম। এগুলো তো গুরুত্বপূর্ণ না, তারপরেও দেখানো দরকার, দেখাই। এরপরে দেখেন, এখানে যদি আমি প্রেস করে ধরে রাখি, এভাবে ঘুরতে থাকবে। এর ভিতরে যে টুলগুলো অতটা গুরুত্বপূর্ণ না।
আচ্ছা, এই টুলগুলো আমাদের কাজের ক্ষেত্রে অত প্রয়োজন পড়ে না। এই টুলগুলো এই শুধুমাত্র এই উইথ টুলটা একটু প্রয়োজন হয়, আর এইগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে সবগুলোর কাজ একটু দেখে দেখে নেন, আমি কখনো এগুলো ইউজ করি না। আমাদের কাজের ক্ষেত্রে এগুলো দরকার হয় না, এই উইথ টুলটা দরকার হয়, প্রথম টুলটা। সবাই একটু দেখে নেন এগুলো। আচ্ছা, এটা সবার ক্লিয়ার? এগুলো অত গুরুত্বপূর্ণ না, এগুলো দেখার প্রয়োজন নেই, এই উইথ টুলটা দেখলে হচ্ছে। এরপর পাপেট টুলের কাজ দেখেন সবাই একটু। খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন। ওইগুলো তো সবার ক্লিয়ার না? ক্লিয়ার কি, ওইগুলো দেখার প্রয়োজন নেই, ওগুলো দরকার নেই আমাদের। এখন আমি একটা শেপ নিছি, প্রথমে খেয়াল করেন একটা শেপ দিছি চতুর্ভুজ। এরপর এই যে পাপেট টুল, পাপেট ওয়ার্ক টুল, এটাই ক্লিক করে এখানে ডিফল্টভাবে 4টা বিন্দু দেখতে পাচ্ছি। তো এভাবে এটা ফ্রি ট্রান্সফর্ম করে যেখানে ইচ্ছে সেখানে এটার একটা শেপ তৈরি করতে পারছি। আর চাইলে যে কোনো জায়গায় আমরা একটা একটা করে বিন্দু নিতে পারি আমাদের সুবিধা মতো। তো এটা হচ্ছে পাপেট টুলের কাজ। পাপেট টুলে গেলে এই যে 4টা ডিফল্টভাবে থাকবে, এটা বোঝানোর কিছু নেই, ইজি বিষয়। না না না, ওইটা পাপেট টুলে গেলেই থাকবে, আর টেক্সচার আর থাকবে না। এই যে নর্মালে একদম ঠিক থাকবে, এই টেক্সচারটা কাজের সময় থাকবে। আচ্ছা, এরপরে যেটা আছে এর ভিতরে ফ্রি ট্রান্সফর্ম, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এটা গুরুত্বপূর্ণ, ভুলে গেছি। আচ্ছা, পাপেট টুলের কাজ 1 সেকেন্ডেই বুঝে যাবেন, ও বোঝানোর বিষয় না। এটা একটু দেখেন, এই যে ফ্রি ট্রান্সফর্ম, ওর ভিতরে পাপেট টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে না, প্রথমে ফ্রি ট্রান্সফর্ম থাকবে, তারপরে পাপেট টুল। তো ফ্রি ট্রান্সফর্ম একটু দেখি, এখানে ওইটা ক্লিক করাতে 4টা অপশন এসছে আমার সামনে। রাতুল হাসা যাবে না এখন। এই যে এখানে এই অপশনে থাকলে আমরা এখানে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি। এখানে কয়টা, 1 2 3টা, মানে 8টা বাউন্ডিং বক্স আছে। এই যে এখানে মাউসের কার্সরটা রাখলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এখানে ক্লিক করে আমরা এটা শেপটাকে রিশেপ করতে পারি। রিশেপ বলতে শেপের আকৃতি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, আবার রোটেট করতে পারি ইচ্ছা মতো। এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ছোট বড় শেপটাকে যে কোনো পর্যায়ে রাখা যাচ্ছে। এটা নর্মালে সিলেকশন টুলেও একই কাজ, আমরা সিলেকশন টুল দিয়েও যা করতে পারি ওখানেও তাই হচ্ছে, তাই না? এই যে এটা তো আমরা এখানেও যা করছি, এটা নর্মালেও রোটেট করতে পারছি, সবই করতে পারছি। আচ্ছা, এটা আর সিলেকশন টুলের কাজ একই রকম। এরপরে যে অপশনটা আসছে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এটাতে ক্লিক করে আমরা এটার কাজ একটু মাঝে মাঝে প্রয়োজন হয়। খেয়াল করেন, এই যে এটা 3D লুক আনতে গেলে এটা প্রয়োজন হবে। তারপরে এটা হচ্ছে একদম প্রত্যেকটা কর্নার ধরে ধরে ইচ্ছা মতো করে কি করা যাবে। এই টুলটা গুরুত্বপূর্ণ, এই 2টা, এই লাস্টের 2টা। তো এটা একটু প্র্যাকটিস করেন, বুঝতে পারবেন। এই যে এখানে যে বাউন্ডিং বক্স দেখছেন, এইটার উপর মাউসের কার্সর দিয়ে ধরে তারপর ট্রান্সফর্ম করবেন। এই 2টা টুলসের কাজ ভালোভাবে প্র্যাকটিস করেন।